ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইজ। দেখো আজকে আমাদের কাছে একটা সেট চলে এসছে যেটা রেডমি নোট 10s আছে। তো সেটগুলো কিন্তু আমরা জানি যে সিপিইউ বল করলে একদম রেডি হয়ে যায়। তো এই সেটটা একটা দোকান থেকে রিটার্ন আসছে, যে বলেছে যে হবে না, সেটটি বাতিল। দেখো পাওয়ার সেকশনে পুরো টিন কাটা আছে, সমস্ত রকম কাজ কিন্তু পাওয়ার সেকশনে করে দেখেছে, তার সত্ত্বেও কিন্তু সেটটি চালু করতে পারেনি। আমরা কিন্তু জানি যে এই সেটগুলো সিপিইউ রিভল করলে 110% কিন্তু রেডি হয়ে যায়, ঠিক আছে, একদম কোনো নিঃসন্দেহে একদম রেডি হয়ে যাবে। তো আমাদের দেখাচ্ছি তোমাদের, দেখো সেটা পাওয়ার সেকশন করে এটা কাজ করা আছে, পিএমআই কাজ করা আছে। মেন যেখানে প্রবলেম সিপিইউ, সেই সিপিইউতে কিন্তু কাজ করাই হয়নি, শুধু একটু হিট দিয়ে ছেড়ে দিয়েছে। তো এটাই হচ্ছে, আমি সব ভিডিওতে কিন্তু বলি, সঠিক নলেজ থাকলে কিন্তু কাজ সবাই পারবে। তো ওটাই হচ্ছে কথা গাইজ। দেখো এই সেটটাতেও কিন্তু সেম কেসটাই হয়েছে। আমাদের মেন হচ্ছে সিপিইউতে প্রবলেম। সিপিইউতে যদি না দেখি, আমরা পাওয়ার সেকশন, পিএমআই সেকশন এইগুলো যদি দেখি, তখন কিন্তু আমাদের কখনোই সেটটি রেডি হবে না, ঠিক আছে। দেখো এখন সেটটা আমরা কী করে রেডি করি, যে এই শিল্ডগুলো আছে, এই শিল্ডগুলো খুবই সাবধানে এবং যত্ন সহকারে কাটতে হবে। এগুলো কাটার সময় অনেক সময় হয় কি যে সাইডের লাইনগুলো ব্রেক হয়ে যায়, ঠিক আছে, ছিঁড়ে যায়, ভেঙে যায়, তখন কিন্তু আমাদের ফোন হয়তো চালু হয়ে যায়, হ্যাঙ্গন লোগোতে দাঁড়িয়ে থাকে, কিংবা চালুই হয় না। এরকম কিন্তু সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হয়ে থাকি, যার কারণে আমরা সুন্দর করে এখন দেখে শুনে টিনটা কেটে নেব, যাতে যেই আইসির যেই প্রিন্টগুলো থাকে, যেই মাদারবোর্ডে যে লেয়ারটা থাকে, সেই লেয়ারটা যাতে না উঠে আসে, ঠিক আছে। লেয়ারটা উঠে গেলে কিন্তু তখন আমাদের ডবল খাটনিটা তখন অনেক বেড়ে যাবে, যার কারণে সুন্দর করে আস্তে আস্তে টিনটা কেটে নেব। ওকে, টিনটা খুব একটা বেশি কাটার প্রয়োজন হয় না এটাতে, যেটুকু প্রয়োজন সেইটুকু টিন কেটে কাজ করব, এবং কাজটা দেওয়ার কারণে দেখতেও খুব সুন্দর লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগবে। পুরোটা টিন কেটে দিলে তখন কাজটা কিন্তু আমাদের সাকসেস হয়ে গেলেও বোর্ডটার কন্ডিশন কিন্তু অতটা ভালো দেখায় না, যার কারণে আমরা সুন্দরভাবে কাজ করব। মাদারবোর্ড হচ্ছে ইলেকট্রনিক জিনিস, এটা আমি ঠিক করে দিলাম, আবার প্রবলেম হবে না, এর কিন্তু কোনো গ্যারান্টি নেই। আর কাস্টমার এরপরে আমার কাছে আসবে, এরও কোনো গ্যারান্টি নেই। অতএব আমরা এমনভাবে কাজ করব যাতে সেটটা নষ্ট না হয়। মানে তোমরা খেয়াল করে দেখবে, যারা দোকানদার ভাই যারা আমাদের আছে, দোকানের দাদা ভাই যারা আছে, তো আমরা যখন একটা ডেড সেট আসে আমাদের কাছে, টিন ওপেন থাকলে আমরা ভেবে নিই যে সেটটা শেষ, ঠিক আছে। তো এই সেটটা আমি রেডি করে দিলাম। এখন আবার যদি কোনো প্রবলেম হয়, তখন যে খুলবে, তখন সে খুলে যাতে তার কাজটি করার মতো মানসিকতা আসে, সেরকমভাবে আমরা কাজটি করে দেবো, যাতে প্রবলেমটা সে বুঝতে পারে যে কাজটা যেখানে করা হয়েছে সুন্দরভাবে করা হয়েছে, ফোন চালু হওয়ার কন্ডিশনে অবশ্যই আছে, সেরকমভাবেই কাজগুলো আমরা করে থাকি। তো দেখো এখন যেই সাইডের পেস্টিংগুলো থাকে ওইগুলো কেটে নিয়েছি। এখন আইসিটা সুন্দর করে তুলো। আইসির একটা মেন ফান্ডা আছে, যেটা গাইস তোমাদের বলছি। আইসি এমন একটা জিনিস, তুমি সারাদিন হিট দাও, এই মডেলের আইসিগুলো সারাদিন হিট দাও, আইসি কিন্তু কখনোই খারাপ হবে না। খারাপ হওয়া বহুত ক্রিটিক্যাল ব্যাপার, এটা একমাত্র খারাপ হয় জোর জবরদস্তি করার ফলে, ঠিক আছে। তোমরা একদম সারাদিন হিট দাও, আইসি যখন ওঠার জন্য রেডি হবে তখনই আমরা উঠাবো, তার আগে কিন্তু আইসিকে আমরা হাত দেবো না। তার আগে হাত দিলে কিন্তু আইসিটা নষ্ট হয়ে যাবে, আইসি নষ্ট হয়ে যাবে, আইসির প্রিন্ট নষ্ট হয়ে যাবে। তো তোমরা দেখো, আমরা সুন্দরভাবে হিট দিচ্ছি, একদম কোনো তাড়াহুড়ো নেই। আইসি যখন নিজে থেকে রেডি হবে তখনই কিন্তু আমরা আইসিগুলো তুলব। যদি আমরা তাড়াহুড়ো করে আইসিটা জোর জবরদস্তি তোলার চেষ্টা করি, তখন কিন্তু আমাদের নানা রকম কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে, বুঝতে পারলে। এটা হচ্ছে ঘটনা। এই যে আইসিটা আছে, এটা রেডমি নোট 10s, নোট 10 প্রো ম্যাক্স, এই সেটগুলোর যে আইসিগুলো হয়, এগুলো বল খুবই এবং ঘন ঘন থাকে, মানে এর বল মাদারবোর্ডে খুবই ঘন ঘন থাকে। দেখো যে বলের পরিমাণ অনেক বেশি, মাদারবোর্ডে কিন্তু ফাঁকা খুব কম থাকে, বেশিরভাগই কিন্তু এনসি গ্রাউন্ড দিয়ে বেশি প্রোটেকশন করে আইসিটা কিন্তু বানানো, মাদারবোর্ডটি বানানো, যার কারণে এই আইসিটাকে তোলার সময় আমাদের জোর জবরদস্তি করা ঠিক কখনোই হবে না। যতই জোর জবরদস্তি করবো ততই কিন্তু সেটটা আমাদের নষ্টের দিকে যাবে, ঠিক আছে। মাদারবোর্ড নষ্ট হোক, আইসি নষ্ট হোক, যে কোনো একটা প্রবলেম কিন্তু হয়ে যাবে। এবং জোর জবরদস্তি করলে অনেক সময় দেখা যায় যে সেটের আশেপাশের যেই কম্পোনেন্টগুলো থাকে, যেমন রেজিস্ট্যান্স, ক্যাপাসিটার, আমাদের অনেক গুরুত্বপূর্ণ যে কম্পোনেন্টস থাকে, সেগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দু একটা যদি হাওয়ার এয়ারে যেটা আছে, এয়ারে যদি উড়ে চলে যায়, তখন কিন্তু সেটা আমাদের সেম 1K রেজিস্ট্যান্স হোক, 2K রেজিস্ট্যান্স হোক, 1.5K রেজিস্ট্যান্স হোক,
সেম রেজিস্ট্যান্স যদি সেই লাইনে না দেওয়া হয় তখন কিন্তু অনেক সমস্যার সম্মুখীন কিন্তু আমরা হতে হবে আমাদের, ঠিক আছে। যার কারণে আমরা খুবই ধীরে সুস্থে দেখে দেখে একদম সুন্দরভাবে কাজটি করার চেষ্টা করব। একদম পর্যাপ্ত পরিমাণ যখনই হিট হয়ে যাবে তখনই কিন্তু আমরা আইসিটাকে তুলবো। তার আগে তুলতে গেলে তখন কেস কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে ঘটনা। দেখো এই ডিসোল্ডার দিয়ে আমরা ক্লিন করছি, ডিসোল্ডারটা সুন্দরভাবে আস্তে আস্তে, এটা তোমরা দেখছো দেখে খুবই সহজ মনে হচ্ছে গাইস, তবে অবশ্যই সহজ যদি তুমি চেষ্টা করো। তো আমি বলবো না যে কেউ পারবে না, আমিও এককালে এই কাজগুলো করতে পারতাম না, কিন্তু দীর্ঘ সময় চেষ্টা এবং প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু হ্যান্ড স্কিল এখন ভালো হয়ে গেছে। এখন কাজগুলো খুবই সহজভাবে রেডি করে দিতে পারি। তো তোমাদেরও এটাই বলার উদ্দেশ্য গাইস, যে যারা সিপিউর কাজগুলো করো না কিংবা করার চিন্তা ভাবনা করছো কিংবা চেষ্টা করছো করার, তো অবশ্যই তোমরা নিজের মতো করে করবে। লোকের আমার দেখে যদি কপি করতে চাও, তো যেরকম দেখছো যে আমি রিসোল দিয়ে পরিষ্কার করছি, তারপর বোলার দিয়ে সুন্দরভাবে আইসিগুলো ক্লিয়ার করছি, তো এইগুলো যদি দেখে তুমি যদি তোমার মতো করে যদি না করো তখন কিন্তু সেটা তুমি কখনোই কাজটি পারফেক্টভাবে শিখতে পারবে না। সবাই কাজ করার ধরন এবং প্রক্রিয়া কিন্তু এক না। আমি যেভাবে কাজ করি আরেকজন কিন্তু সেভাবে কখনোই কাজ করে না, সবাই প্রক্রিয়া কিন্তু আলাদা, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবে তোমরা, দেখতে হবে সবাই, ঠিক আছে। দেখনা হি সবকি पर करना है खुद की, এই এক বাত है, ঠিক আছে। এটাই হচ্ছে কথা, যে আমি সবাইটা দেখবো কিন্তু যেটা নিজের সুবিধা হয় সেইভাবে করবো। আমরা কিন্তু দেখো এইভাবে সুবিধা হয়, আমি বেশিরভাগই কিন্তু ডিসোল্ডার দিয়ে ব্ল্যাক পেস্টেরগুলো ক্লিয়ার করে থাকি, ঠিক আছে। তো এখন যদি নতুন একটা ছেলে যদি ডিসোল্ডার দিয়ে আঠা ক্লিন করতে যায় তখন কিন্তু আইসিটা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, কিংবা মাদারবোর্ডে স্ক্র্যাচ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু আমার এটাতে সুবিধা এবং আমি এটাতে দীর্ঘদিন প্র্যাকটিস করে কিন্তু আমার হ্যান্ড স্ক্র্যাচ এরকম হয়েছে, তো সেটাই হচ্ছে ঘটনা, যে তোমাদের যেভাবে সুবিধা হয়, যেভাবে তোমাদের কাজটা করতে সুবিধা হয় ঠিক সেভাবে কিন্তু কাজগুলো করবে, ঠিক আছে। এটা হচ্ছে ঘটনা, যে দেখো আমি যেরকম ডিসোল্ডার দিয়ে এটা ক্লিন করছি আমার মতো করে কিন্তু আমি ক্লিন করছি। এটা আমি জানি যে কতটা প্রেশার দেওয়া ঠিক হবে, কতটা হোল্ড করা ঠিক হবে একটা জায়গায় ডিসোল্ডার। সেখানে কিন্তু সবার মেজারমেন্ট এক হয় না, ঠিক আছে। কেউ হয়তো একটু বেশি প্রেশার দিয়ে করে, কেউ হয়তো ডিসোল্ডার একটু কম তোমার হোল্ড করে করে। সেক্ষেত্রে সবাই তাতার সেম টেম্পারেচারে কিন্তু হিট হয় না, কারোর তাতার হয়তো কম টেম্পারেচারে থাকে, বেশি থাকে কারোর, এরকম সবাই কিন্তু এক টেম্পারেচার কখনোই থাকে না। যার কারণে যে তোমাদের সবাইটা দেখে তোমাদের নিজের যেটাতে সুবিধা হচ্ছে সেটাতে গাইজ করবে, দেখবে তখন আর এটা কিন্তু কঠিন মনে হবে না। যখনই লোকের দেখে কপি করতে যাবে তখন কিন্তু এর থেকে কঠিন কাজ আর কিছু থাকবে না। তো দেখো আমরা সুন্দর করে এই যে বলের মিডিল এরিয়াটা আছে, মিডিল এরিয়াটা কিন্তু ডিসোল্ডার দিয়ে যতটা পারি করে নিই, কিন্তু সাইডগুলো যেই বর্ডারটা আছে, যে বর্ডারটা থাকে আমাদের রাউন্ডে, ওটা কিন্তু আমরা কখনোই ডিসোল্ডার দিয়ে করি না। এই কাটিং ব্লেডটা দিয়ে সুন্দরভাবে আঠাগুলো পরিষ্কার করে দিই সাইডেরগুলো। ওইখানে যেহেতু বল থাকে না বেশি, তো ওইখানে কিন্তু কাটিং যে ব্লেডটা থাকে ওটা দেওয়া ঠিক হবে। আর যদি ওইখানেও ডিসোল্ডার দিয়ে করতে যাই তখন ডিসোল্ডারে লেগে সেই রেজিস্ট্যান্সগুলো কিন্তু আউট হয়ে যাবে, ঠিক আছে। তো যার কারণে আমরা এই ব্লেডটা দিয়ে করি। আইসিটা সুন্দর করে ক্লিন করে এরপরে পিপিরি পেস্ট দিয়ে আবার সুন্দরভাবে বলগুলো, যেই বলগুলো কালো হয়ে থাকে, যে ব্ল্যাক পেস্টের মাধ্যমে, যে ব্ল্যাক পেস্টের জন্য যেই বলগুলো কালো হয়ে থাকে ওগুলো আবার সুন্দর করে আগেকার মতো নতুন করে গড়ে তুলবো, ঠিক আছে। তো দেখো তোমরা দেখতে থাকো আমার যেই সিপিউর কাজগুলো আগেও দেওয়া আছে, দেখো ওগুলো দেখলে বুঝতে পারবে যে কাজ কতটা সহজ হতে পারে সঠিক প্রসেস জানা থাকলে, ঠিক আছে। এরকমভাবেও আইসি কিন্তু অনেকে বসিয়ে দেয়, ঠিক আছে। মানে এই যেই আমরা পিভিটি পেস্ট দিয়ে যেটা বড়গুলো নতুন করছি সেটা না করেও কিন্তু আইসি বসিয়ে দেয় অনেকে, আমরাও বসিয়ে দিতাম এককালে। তো ওটা কিন্তু কখনো ঠিক না গাইস, যে তারের ব্লেড দিয়ে একটু তারের যে ব্রাশগুলো থাকে ওটাতে একটু বসে আইসি বসিয়ে দিলাম, সেট চালু হয়ে গেলো, কাস্টমারকে ডেলিভারি করে দিলাম, তো ওটা কিন্তু দীর্ঘস্থায়ী কখনোই হবে না, ঠিক আছে। টেম্পোরারি কাজ, খুব তাড়াতাড়ি কিন্তু আবার ওটা বন্ধ হয়ে রিটার্ন চলে আসবে। যার কারণে আমাদের এটা সুন্দরভাবে নতুন করে ক্লিয়ার করে বলগুলো আবার ডিসোল্ডার দিয়ে সমান করে তখন কিন্তু আমাদের আইসিটা বসাতে হবে, এবং তখন কানেক্টিভিটিটা যত মজবুত হবে, এখন বসলে কিন্তু অতটা মজবুত হবে না, হালকা পড়ে গেলে, হালকা নড়া লাগলে তখন কিন্তু প্রবলেমটা আসবে। যার কারণে কিন্তু আমরা সুন্দরভাবে একটু বলগুলো নতুন করে পরিষ্কার করে তারপরে আইসিটা রিভল করে বসাই। এভাবে বসালেও কাজ হয়ে যাবে, কিন্তু সেক্ষেত্রে কাজটি আমাদের দীর্ঘস্থায়ী হবে না। যার কারণে আমরা আবার সুন্দর করে রিভল করে একদম পার্মানেন্ট যেটা হয় এক চান্সে পার্মানেন্ট কাজ করার চেষ্টা করি, ঠিক আছে।
তো দেখো তোমরা দেখতে থাকো। এখন আবার ডিসোল্ডার দিয়ে নতুন করে আইসের যে পিনগুলো থাকে সেই পিনগুলো কিন্তু আবার নতুন করে আমরা বানাবো একদম সমান করে, যাতে একটু উঁচু নিচু না থাকে। একটা বলে উঁচু, একটা বলে নিচু, একটা মোটা, একটা চিকন, এরকম যদি থাকে তখনও কিন্তু আমাদের প্রবলেম কিন্তু হবে। যার কারণে আমরা যেই বলগুলো আছে সবগুলো একদম সমান্তরাল অবস্থায় নিয়ে আসবো। এবং সুন্দর করে ডিসোল্ডার দিয়ে ক্লিন করে সমান্তরাল অবস্থায় নিয়ে এসে সুন্দর করে ওয়াশ করে মাদারবোর্ডটি সাইডে রেখে আমরা কিন্তু আইসির দিকে দেখব। অনেকে বলতে পারো যে আইসি কেন আগে পরিষ্কার করা হয় না, তো এর পিছনেও কারণ আছে, ঠিক আছে। আমরা এই মাদারবোর্ডটা সুন্দর করে ক্লিন করে যে থিনারটা আমরা দেবো, ওই থিনারটা কিন্তু যত ভালো থিনার ইউজ করো না কেন তোমরা, ওতে কিন্তু লিকুইডের পরিমাণ মানে ওয়াটারের পরিমাণ একটু হলেও কিন্তু থাকে, স্বল্প পরিমাণ হলেও কিন্তু থাকে। এবং ওটা যতক্ষণ না শুকায়, ওটা শুকালো না, আইসিটা বসিয়ে দিলাম, তখন কিন্তু আমাদের যখন হিটটা দেবো তখন কিন্তু তেলে ভাজার মতো যেরকম আওয়াজ হয়, তেল যখন গরম হয়ে যায় তখন সেরকম কিন্তু আওয়াজ হবে, আইসিটা সরে যাবে, তখন কাজটা কিন্তু আমাদের হবে না। এখন যেহেতু আমাদের যে মাদারবোর্ডটা আগে ক্লিন করছি, এটা কিন্তু সুন্দর করে ওয়াশ করে রেখে দেবো। আইসিটা ক্লিন করতে করতে, আইসিটা রিভলভ করতে করতে মাদারবোর্ড একদম শুকিয়ে একদম লিকুইড কিন্তু একটু থাকবে না, তখন কিন্তু সুন্দরভাবে আইসিটা বসাতে আমরা পারবো এবং বসানোর অনুকূল অবস্থা কিন্তু তখন তৈরি হবে। তার আগে কিন্তু কখনোই হবে না। যার কারণে আমরা আগে আইসিটা রিভলভ করি না, আগে আমরা মাদারবোর্ডটা সুন্দর করে ক্লিন করে নিই, তারপরে আমরা আইসির দিকে যাই। তো দেখো আমরা আইসিটা এখন যে উপরে যে বড় বড় বলগুলো হয়ে থাকে সেগুলো সমান করে কেটে নেব। ওইগুলো সমান করে কেটে যদি না নিই, সমান করে যদি ডিসেলটা সমান না করি, যখন আমরা এই ব্লেডটা ইউজ করব তখন এই ব্লেডের মাথায় লেগে কিন্তু প্রিন্ট ভেঙে যাবে, বলগুলো কিন্তু ভেঙে যাবে, যেহেতু সমান উঁচু হয়ে আছে। তো দেখো আমাদের প্রেশার দিয়ে ঠেলে ঠেলে এটা কাটতে হবে আঠাটা। তো তখন যদি বল ভেঙে যায় তখন আইসিটা কিন্তু আমাদের বাতিল হয়ে যাবে। যার কারণে যেই উঁচু বলগুলো থাকে ওইগুলো বারবার করে ডিসোল্ডার দিয়ে একদম সুন্দর করে সমান্তরাল করে নেব, তারপরেই আমরা আইসিতে ব্লেড টাচ করব। এবং যেখানে উঁচু উঁচু আছে সেখানে কিন্তু আমরা জোর জবরদস্তি প্রেশার ক্রিয়েট করব না, সেই জায়গাগুলো ছেড়ে দেবো। আবার যেই ডিসোল্ডার দিয়ে সেই জায়গাগুলো সমান করে আবার কিন্তু এখানে ব্লেড চালাবো। তো দেখো মিডিলে উঁচু উঁচু হয়ে আছে, আঠায় দেখা যাচ্ছে না, আঠাগুলো এখন সরে গেছে অনেকটাই, এখন দেখা যাচ্ছে। তো এখন আমরা সুন্দর করে ওই যেই দেখা যাচ্ছে ওই বলগুলো এখন সুন্দর করে সমান করে নেব। সমান হয়ে গেলে তখন আবার কিন্তু আমরা বলগুলো কাটার যোগ্য কিন্তু হয়ে যাবে আইসিটা, যেই আঠাগুলো আছে ওগুলো সরানোর। তো ডিসোলার দিয়ে সুন্দর করে করার ফলেও কিন্তু অনেক যে পেস্টেরগুলো থাকে সেই পেস্টেরগুলো কিন্তু উঠে চলে যায়। তারপরে একটু তারের ব্লেড দিয়ে যে ব্রাশ দিয়ে একটু ঘষে নেবে, তখন দেখবে আঠার পরিমাণ অনেক কমে যায়, অনেক সাইডের বর্ডারগুলো শুধু থেকে যায়, মিডিলে হালকা হালকা থেকে যায়, ওইগুলো কিন্তু আমরা ক্লিন করে নিলে আইসিটা একদম রেডি হয়ে যায়। তো আইসিটা রেডি হলেই কিন্তু আমরা তখন বল করব না, একটু সময় নিয়ে একটু হোল্ড করে আইসিটা আবার পিভিডি পেজ দিয়ে কানেকশানগুলো নতুন করে তখন আমরা বলটি করব, ঠিক আছে। তো দেখতে থাকো তোমরা। এখন আমাদের যেই প্লাগ পেস্টগুলো আছে সেগুলো আবার সরিয়ে নিচ্ছি মিডিল দিয়ে। দেখো বলগুলো দেখতে পাবে তাও মিডিলে বড় হয়ে আছে, তো সেইখানে আমরা কিন্তু ব্লেড কখনোই ঠেকাবো না, আবার ডিসোল্ডার দিয়ে সুন্দর করে ক্লিন করে তারপরে আবার ডিসোল্ডার ইউজ করবো, ওকে। তো সবাইকে বলার একটা কথা বলার, যতটা সম্ভব তোমরা রজন ব্যবহার করবে, রজন দিয়ে খুবই স্মুথ কাজ হয়। রজনে দেখো একদম ডিসোলারটি সুন্দরভাবে মুভ করে, কোথাও আটকে যায় না। আটকে গেলে কিন্তু তখন সমস্যা কিন্তু হবে, যাতে আটকে না যায় সেইভাবে কিন্তু কাজগুলো করতে হবে, যাতে একদম সুন্দরভাবে মুভ করে। যখনই ডিসোলার ঠিকভাবে মুভ করবে তখন কিন্তু আর বলগুলো একে অপরের সাথে জয়েন্ট হয়ে যাবে না, একে অপরের সাথে শর্ট হয়ে যাবে না। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ আইসিটা কিন্তু আমরা অনেকক্ষণ ধরে কাজ করছি, আইসিটা কিন্তু এখনও একদম ইনটেক অবস্থায় আছে, কোনো রকম স্ক্র্যাচ কোনো রকম কোনো কিছু কিন্তু পড়েনি। তো যেই বলগুলো থাকে ওইগুলো একবার না 3-4 বার করে সমান করে নিয়ে তারপর কিন্তু আমাদের কাজটি রেডি দিতে হবে, ঠিক আছে। ওটাই হচ্ছে ঘটনা। দেখো আবার পিভিডি পেজ দিয়ে সুন্দরভাবে কিন্তু আইসিটা আমাদের আগেকার মতো বলগুলো নতুন করে নিতে হবে, যার কারণে আবার আইসিটা কিন্তু পুনরায় বসার যোগ্য হয়ে যাবে, রিবলের যোগ্য হয়ে যাবে। এটা দেখো যেই আমরা সোল্ডনের লিকুইড পেস্টটা ব্যবহার করি একদম এক চান্সে কিন্তু বলগুলো সুন্দরভাবে ধরে নেয়। আমরা দুবার যদি পিভিডি পেস্ট দিই তো আইসিটা কিন্তু আমাদের একদম রিবলের জন্য রেডি হয়ে যায়, ঠিক আছে।
তো দেখো আমাদের এখন রিবলের প্রসেস চলছে, আর একবার দিয়ে নেবো, যার কারণে যেই বলগুলো পেপিরি পেস্ট যেগুলোতে লাগেনি সেগুলো কিন্তু আবার সুন্দর করে লেগে যাবে। তো ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, এরকম এই ভিডিওটাই কিন্তু 5 মিনিটে করে দেওয়া যেত, ফাস্ট ফরওয়ার্ড করে কেটে কুটে কিন্তু করে দেওয়া যেত। তখন তোমরা কিন্তু ভিডিওটা দেখে জিনিসটা বুঝতে না কী করে কী কাজ হচ্ছে। একদম জেনুইনভাবে যেইটুকু দেখাচ্ছি, একদম কোনো রকম কোনো এডিট নেই, শুধু ভয়েসটা অ্যাড হচ্ছে। তো তোমরা দেখেও বুঝতে পারবে যে কাজগুলো কী করে হয় এবং কতটা সময় লাগে। তার সত্ত্বেও এই ভিডিওটা 1.5 ঘন্টা হয়ে গেছিলো। তো সেটা একটু ফোন খোলাগুলো, তারপর যেগুলো মোটামুটি একটু সময় সাপেক্ষের বিষয়, সেগুলো কিন্তু আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে কেটে তারপর তোমাদের কাছে তুলে ধরলাম গাইস। দেখো আমাদের আইসিটা কিন্তু এখন রিবলের জন্য একদম পুরো প্রস্তুত। চলো আমরা যেই স্টেনসিলটা হয় সেটা নিয়ে রিবলটা এখন আমরা কমপ্লিট করব। আইসির যে নাম্বারের রিবল বল প্লেট হয়, স্টেনসিল যেগুলো হয়, তো ইউনিভার্সাল দিয়ে বল করলেও হয়ে যায় অনেক সময় প্রতিবারই হয়ে যায়, কিন্তু ইউনিভার্সাল একটু রিস্ক হয়ে যায় যে অনেক সময় দেখা যায় যে 2-1টা বল মিসিং হয়ে যায়, মানে 2-1টা বল গায়ে লাগেই না, নেটেই লেগে থাকে, কারণ ওটা অনেক মোটা হয়, যার কারণে এরকম প্রবলেমগুলো কিন্তু আমাদের হয়ে থাকে। আমরা সেম নেট আমাদের আছে, সেম নেট দিয়েই বল করার কিন্তু চেষ্টা তোমরা করবে, তখন দেখবে যে রিবলটা খুবই সুন্দর এবং খুবই জেনুইনভাবে কিন্তু রিবলটা হবে। তো দেখো আমাদের যেই নেটটা থাকে, ওই নেটটা কিন্তু সুন্দরভাবে একদম রিবলের আগে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নিতে হবে, যাতে যেই স্টেনসিলে যে ফুটোগুলো থাকে একটা কিন্তু বলগুলো ঢুকতে হবে, না হলে আমাদের রিবলটা কিন্তু সম্পূর্ণভাবে হবে না, সঠিকভাবে কিন্তু কখনোই হবে না। তো সুন্দরভাবে নেটটি বসিয়ে একদম হালকা করে ধরে দেখো পেস্টটা কিন্তু বেশি দিলে কিন্তু গাইজ হবে না, এখানে পর্যাপ্ত পরিমাণ মানে সমান পরিমাণ কিন্তু আমাদের বলটা পিপিটি পেস্টটা ইউজ করতে হবে। তো প্রেশার দিয়ে অনেকটা দিয়ে দিলাম, ভাবলাম যে বল ভালো হবে, তখন কখনোই কিন্তু এটা হবে না। একদম হালকা করে পিপিটি পেস্টটা দিয়ে ফার্স্ট টাইম হিট দিয়ে রিবলটা করে নেব, তারপরে বলটা কেটে সুন্দরভাবে পিপিটি পেস্ট দিলে দেখবে যে সমান হয়ে যাবে। দেখো এখন আমরা হালকা করে পিপিটি পেস্টটা অ্যাপ্লাই করছি, তোমরা দেখলে বুঝতে পারবে, অতটা প্রেশার দিয়ে না, মোটামুটি সব বলগুলো হালকা হালকা করে ঢুকে গেলেই বাস, হালকা করে হিট দিলেই আমাদের বলটা কিন্তু সঠিকভাবে হয়ে যাবে। সঠিক বলতে সঠিক পুরো পারফেক্ট হবে না, পারফেক্ট করার জন্য আমরা 2বার কিন্তু আইসির বল আমরা 3বার কেটে নিই। দেখো এক সাইড দিয়ে হিট দিতে হবে, 2 সাইড দিয়ে যদি আমরা মনে করি যে চারিদিক দিয়ে হিট দিয়ে বলটা করব, তখন কিন্তু অনেক সমস্যা কিন্তু হবে। আইসির যেই স্টেনসিলটা আছে, স্টেনসিলটা একদিকে উঠে যাবে, একদিকে নেমে যাবে, মিডল দিয়ে বল বেরিয়ে যাবে, এরকম সমস্যা কিন্তু হবে। যার কারণে আমরা এক সাইড থেকে রিবল করা শুরু করব। এক সাইড থেকে যখন বলগুলো গলতে যাবে, এক সাইড থেকে কিন্তু ওই সাইড পর্যন্ত সুন্দরভাবে গলতে যাবে। যখন আমরা গোটা আইসিটা হিট দেওয়ার চেষ্টা করি, তখনও কিন্তু আমাদের নেট এদিক ওদিক কিন্তু উঠে যায়, এবং নেট এদিক ওদিক উঠে গেলেই তখন কিন্তু আমাদের কাজগুলো খুব একটা ভালো এবং রিবল কিন্তু হয় না। তখন আবার আইসিটা নেট থেকে বের করে আবার বলগুলো ভেঙে আবার কিন্তু পুনরায় আবার বলগুলো আবার নতুন করে করতে হয়, যার কারণে আমরা সঠিকভাবে একদম সুন্দরভাবে দেখো এখন কিন্তু পেস্ট আমরা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু বল হয়ে আছে, তো সেখানে কিন্তু বেশি পেস্ট ঢোকার কোনো সম্ভাবনা নাই, যে আমরা যতই ঠেলাঠেলি করি যেটুকু দরকার সেটুকু কিন্তু ঢুকবে, যেহেতু মানে কারণ কি না বল নিচে ছোট ছোট হয়ে আছে। তো সেই বলগুলো এখন আমরা পিপিটি পেস্ট দিয়ে দেখো কী করে বড় করি। দেখো এক সাইড দিয়ে সুন্দরভাবে ওই সাইড অবধি বলটা কিন্তু হয়ে গেল। এখন আমাদের বলগুলো সব পারফেক্ট হয়ে গেছে, কিন্তু সাইজে একটু গন্ডগোল আছে, যেটা কোনোটা ছোট কোনোটা বড় হয়ে থাকে, তখন সেটাই সুন্দর করে কিন্তু আমরা সমান করে নেব। ওটা সমান হয়ে গেলে তখন কিন্তু আমরা আইসিটা বের করে নেব। দেখো এখনও সমান হয়নি, যেহেতু এখনই পিপিটি পেস্ট দিলাম, একবার কেটে নেব। একবার যদি কেটে নিই তখন কিন্তু সমান হয়ে যায়। তো দেখো তোমরা দেখতে পাচ্ছ ব্লেড দিয়ে বেশি প্রেশার দেওয়া কিন্তু এখানে ঠিক না, একদম হালকা হাতে যেগুলো নিয়ে করতে হবে আইসির কাজ, একদম হালকা হাতে করতে হবে, যাতে বেশি প্রেশার না লাগে আইসির যাতে ড্যামেজ না হয়। তো আইসিটা চীনামাটি কিংবা প্লাস্টিক জাতীয় দ্রব্যের হয়ে থাকে আমরা জানি, তো এটাতে কিন্তু বেশি প্রেশার দিলে কি হবে, যে ভিতরে যে লেয়ারগুলো থাকে সেগুলো কিন্তু ভেঙে যাবে, ইন্টারনাল লাইন যেগুলো থাকে ওগুলো ড্যামেজ হয়ে গেলে বাইরে থেকে মনে হবে যে একদম আইসিটা কিন্তু পারফেক্ট, কিন্তু তোমরা বুঝতেই পারবে না যে আইসিটা বসানোর পর তখন এরকম প্রবলেম হবে যে সুইচিং ছেড়ে দেবে, 125-30 গিয়ে আটকে থাকবে রিডিং। তো এইসব সমস্যার কিন্তু সম্মুখীন হতে হয়, যার কারণে একদম হালকা হাতে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো দেখো আমরা
লাস্ট টাইম বলটা কেটে নেব। এখনও আমাদের সমান হয়ে গেছে, কিন্তু এখনও যে আইসির বলগুলো থাকে ওইগুলো যদি বেশি বড় বড় থাকে তো আইসিটা কিন্তু একটু হাইট হয়ে বসে। হাইট হয়ে বসলে তখন কিন্তু হিটটা কিন্তু আমাদের ঠিকঠাক কিন্তু একদম মেজারমেন্ট হবে না। যে আইসির নিচে হিটটা তৈরি হয় ওটা হিটটা কিন্তু চারিদিক দিয়ে বেরোবে, এবং হিটটা বেরোলে কিন্তু আমাদের আইসিটা আবার ড্রাই হয়ে পপগুলো হবে। আমরা ছোটো ছোটো করে কাটবো, যাতে হিট হলেও যে বলগুলো হয় ওইগুলো যাতে মজবুত হয়ে মাদারবোর্ডের সাথে ধরে থাকে। ঠিক আছে, ছোটো থাকলে কিন্তু সুন্দরভাবে একদম শক্তিশালী হবে বলগুলো। নর্মাল হলে কিন্তু আমাদের যেই বড় বড় থাকলে ওগুলো যখন কাস্টমার চালাবে, ফোনটি যখন পড়ে যাবে কিংবা এবার চাপ লাগবে, তখন কিন্তু বলগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু অনেক হাইট হয়ে থাকে। যার কারণে আমরা দুবার করে একদম সুন্দরভাবে কেটে, তিনবার করে কেটে তারপরে আইসিটা কিন্তু এখন দেখো বের করবো। আইসিটা কিন্তু আমাদের রিভল কমপ্লিট হয়ে গেছে। দেখো আইসিটা সুন্দরভাবে বের করে একটু এখানে একটু থিনার অ্যাপ্লাই করলে কিন্তু বেরিয়ে যায়। দেখো তোমাদের সামনে দেখাচ্ছি গাইস করে, হালকা থিনার দিয়ে কিন্তু ঘষে নিলেই আইসিটা দেখো আমাদের নেট থেকে রিমুভ হয়ে যাবে। নেট থেকে যখনই রিমুভ হয়ে যাবে তখন আমরা আইসিটা সুন্দরভাবে ক্লিন করে আইসিটা রিবল নেট থেকে বের করে আইসিটা সুন্দর করে একবার ওয়াশ করে নিতে হবে। কেননা যে আমাদের পিপিডি পেস্টও কিন্তু অনেক নোংরা থেকে যায়। যে নোংরাগুলো আইসির বলের মধ্যে ঢোকে না, কিন্তু ওই আইসির যে সাইডগুলো থাকে সেই নিচে দিয়ে কিন্তু থেকে যায়, যে ফাঁকাগুলো থাকে। তো ওইগুলো সুন্দর করে একবার ওয়াশ করে নিলে সব নোংরাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখন আইসিটা বসিয়ে নেবো গাইস। দেখো আইসিটা বসাতে হবে খুবই যত্ন সহকারে। যে থিনারগুলো দিয়ে আমরা ওয়াশ করলাম আইসিটা, সেই লিকুইড যাতে না থাকে, লিকুইডটা একদম কমপ্লিট শুকিয়ে তারপর কিন্তু আইসিটা বসাবো। আইসিটা বসানোর একটা প্রসেস আছে গাইস। যখন আমরা আইসিটা বসাবো তখন কিন্তু আমরা চিমটিতে ধরে রাখবো না। চিমটিতে ধরতে গেলে কিন্তু তখন আমাদের আইসিটা নড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আইসিটা সুন্দর করে জায়গা মতো একদম মেজারমেন্ট করে আইসিটা জায়গা মতো বসিয়ে তারপরে কিন্তু আমরা হালকা হালকা উপর একটু হাইট করে এয়ারটা একটু কমিয়ে হালকা হালকা হিট দিলে আইসিটা কিন্তু আমাদের সুন্দরভাবে হালকা করে ধরে নেবে। তারপরে আমাদের যে পেস্টটা থাকে, যেরকম পেস্ট ইউজ করে, তো আমরা মেকানিক্যাল ইউজ করে থাকি, সেই লিকুইড পেস্টটা দিয়ে সুন্দরভাবে আইসিটা কিন্তু মুভ করে দিলে সবকটা বলে কানেক্ট হয়ে যাবে। এখন সবকটা বলে কানেক্ট হওয়ার দরকার নেই, এখন 5-10টা বলে কানেক্ট হলেই অনেক। তো দেখো একটা রেজিস্ট্যান্স কিন্তু এখানে হালকা উঠেছিল। তো এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে খুবই। আমার কাছে উঠতে পারে, তোমার কাছে উঠতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যে যাতে সুন্দরভাবে আমরা দেখে শুনে। এখন কিন্তু এটা দেখতে পেলাম আইসিটা যেই রেজিস্ট্যান্সটা আছে ওটা কিন্তু আউট হয়নি, ওটা কিন্তু আমাদের কাছেই আছে। তো ওটা মেপে দেখে নিলাম, ওটা কিন্তু 0 ohms রেজিস্ট্যান্স, সেখানে জাম্পার দিলেও কিন্তু কাজ হয়ে যাবে। তো এটা জাম্পার দিয়ে দেবো, না হলে আমাদের সেটটি কিন্তু কমপ্লিট রেডি হবে না, চালু হবে না। কিন্তু এমআই লোগো উঠে, এটা এমএমসি লাইন আছে আমরা দেখলাম। তো এটা কিন্তু হ্যাঙ্গন লোগোতে হোক, ডেড অবস্থায় হোক, যে কোনো অবস্থায় কিন্তু চলে আসবে, কমপ্লিট কিন্তু রেডি হবে না। তো যার কারণে এটা আমরা সুন্দরভাবে জাম্পার দিয়ে দেবো। তো অবশ্যই উঠতে পারে, কোম্পানি কিন্তু উঠবে না, এর কোনো গ্যারান্টি কখনোই নেই। তো এটা কিন্তু আমাদের সুন্দরভাবে দেখে একদম পারফেক্টভাবে যেগুলো উঠে গেছে সেগুলো কিন্তু একদম দায়িত্ব করে বসাতে হবে, না হলে আমাদের এই 1-1.5 ঘন্টা ধরে আইসিটা রিভলভ করব, সেই খাটনিটা কিন্তু একদম বিফলে চলে যাবে, কোনো কিন্তু কাজে আসবে না। ঠিক আছে, তো দেখো এটা এখন আমরা সুন্দর করে জাম্পার করে দেবো, যদি যাতে লাইনটা মিসিং না হয়ে থাকে। তো এখন একদিকে ভ্যালু আছে আর একদিকে কিন্তু ভ্যালু নেই। তো এইখান থেকে সিপিইউ থেকে এমএমসিতে যে ডাটা ট্রান্সফারের কাজগুলো করে এই লাইনগুলো থেকেই করে কিন্তু। ঠিক আছে, তো ডাটা যদি না পায় কখনোই কিন্তু সেটি রান করবে না। তো দেখো আমরা জাম্পারটা সুন্দরভাবে একদম শক্ত করে জাম্পারটা কিন্তু করে নেব। যদি জাম্পারটা ঠিকঠাক না হয় তখন কিন্তু আমাদের সেটটি চালু হবে না, তখন আমরা একটা কনফিউশনের মধ্যে কিন্তু পড়ে যাব। আর আইসি বসানোর আগে সুন্দর করে তোমরা দেখে নেবে যে আইসির যেই মাদারবোর্ডটা আছে ওই মাদারবোর্ডে আইসি প্রিন্টের উপর কোনো নোংরা টোংরা আছে কি না। আমরা এতক্ষণ কাজ করলাম, থিনার দিয়ে ইউজ করলাম, তো অনেক সময় কি নোংরা থাকে। দেখো গাইজ এখানে মাল্টিমিটারটা তোমাদের শো করা হচ্ছে না, কিন্তু এটা একদিকে ভ্যালু আছে একদিকে নেই। সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের জাম্পারিং করলে হয়ে যাবে, যেহেতু 0 ohms রেজিস্ট্যান্স আছে, এর কোনো কাজ নেই, শুধু লাইনটাকে এদিক থেকে ওদিকে পাঠাচ্ছে। তো দেখো আমরা সুন্দর করে এখন জাম্পার করে নেব। আইসিটা বসিয়ে যদি জাম্পার করতে যাই তখন কিন্তু আমাদের সেরকমভাবে কাজটি করতে পারবো না, কারণ একটা আইসি এখানে বসে থাকবে, ক্যামেরায় মনে হচ্ছে না, কিন্তু এখানে খুবই অল্প পরিমাণ জায়গা থাকে আইসিটা বসানোর পর। তো সেখানে জাম্পারিং কিন্তু সুন্দরভাবে কখনোই করতে পারবো না। যার কারণে আমরা আগে থেকে
জাম্পারটা করে নিলাম এবং সুন্দর করে ওয়াশ করে নিতে হবে। দেখো যে লাল লাল হয়ে আছে, যেই লিকুইডটা ইউজ করলাম ওটাতে। তো এরকম অবস্থায় থাকলে কিন্তু আমাদের আইসিটা ঠিকভাবে কানেক্টিভিটি কিন্তু পাবে না, যার কারণে আমরা সুন্দরভাবে একদম ক্লিয়ার করে তারপরে আইসিটা ফিক্স করব। তো দেখো আমরা আইসিটা একদম মেজারমেন্ট করে একদম সঠিক জায়গায় বসিয়ে আইসিটা কিন্তু আমরা টাচ করবো না, ঠিক আছে? টাচ করবো না, টাচ না করে সুন্দরভাবে কিন্তু আমরা হালকা হালকা উপর দিক থেকে হিট দেবো। যদি আইসিটা একদম হালকা করে যখন বসে যাবে তখন কিন্তু আর আইসিটা উড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, নড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে না, ঠিক আছে? তো দেখো আমরা একটু হাইট করে আস্তে আস্তে এয়ার কমিয়ে হিটটা দিচ্ছি। দেখো দেখতে পাবে বেশি এয়ার দিলে তখন আইসিটা কিন্তু নড়ে যাবে, আইসিটা নড়ে গেলে কিন্তু আমাদের কাজগুলো হবে না, ঠিক আছে? তো দেখো আমরা সুন্দর করে যখন আমরা বুঝতে পারবো যে বলটি বসে গেছে, দেখো আমাদের আইসিটার বলগুলো কিন্তু বসে গেছে। এখন যে লিকুইড পেস্টটা থাকে ওটা কখনোই আইসির উপরে দেবে না, হালকা সাইড দিয়ে যে নিচে দিয়ে ফাঁকা থাকে সেই ফাঁকা দিয়ে আইসির ভিতরে কিন্তু এটা দিয়ে তারপরে আমাদের যে ইয়েটা থাকে সেটা কিন্তু করতে হবে, ঠিক আছে? তো দেখো গাইজ আমাদের মোটামুটি শেষের দিকে চলে এসছে। তো আইসিটা কিন্তু এখন একবার দুবার মুভ করে দিলে কিন্তু আমাদের কাজটি রেডি হয়ে যাবে। দেখো আমাদের মুভটা চলছে, এখন কিন্তু আমাদের মুভটা হলে আমাদের আইসিটা কিন্তু দেখো এখন বসে গেছে, কমপ্লিট কিন্তু মুভটি হয়ে গেছে, ঠিক আছে? তো দেখো গাইজ এখন আমরা সঙ্গে সঙ্গে বোর্ডটি কিন্তু ব্যাটারির সাথে কানেক্ট করব না, হালকা ঠান্ডা করে তারপরে কিন্তু আমরা আইসিটি মাদারবোর্ডে যেই ডিসপ্লেতে হয়, যে মিডল প্যানেল হয় ওটাতে বসাবো। এখনই বসালে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, যে আমাদের যে রেজিস্ট্যান্সগুলো থাকে ওই রেজিস্ট্যান্স ভ্যালু কিন্তু বেড়ে তখন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এখন সুন্দরভাবে যখন আমরা বুঝতে পারবো বোর্ডটি টাচ করে দেখব যে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে আমরা সুন্দরভাবে খুলে তারপরে কিন্তু মাদারবোর্ডটি চেক করব যে আমরা তখন যে কাজগুলো করলাম সেই কাজটি রেজাল্ট কী। চলো আমরা আইসি পিসিবি স্ট্যান্ড থেকে যেই মাদারবোর্ডটা আছে ওটা খুলে নিয়ে একবার চেক করে দেখি যে কাজটি আমাদের সাকসেস হলো কি না। এটা একটা দোকানে দেখানো হয়েছিল, তো সেখানে তোমাদের আগে বললাম যে সিপিইউ সেকশন বাদে সবে কিন্তু কাজ করে দেখা হয়েছে, যেখানে প্রবলেম সেখানে কিন্তু হাতটি পড়েনি। তো দেখো আমরা এখন চেক করব যে সেটটি চালু অবস্থায় আসলো কি আসলো না, নাকি সেই আগের অবস্থায় ডেড অবস্থায় আছে। তো আমরা সুন্দরভাবে বসিয়ে নেবো যে ক্যামেরাগুলো থাকে, এই ক্যামেরাগুলো এখন লাগানোর কোনো প্রয়োজন নেই। একবার ফার্স্ট টাইম যেহেতু আমাদের ডেড অবস্থায় এসছে, তো আমরা চেক করে দেখবো চালু আছে কি না। চলো গাইজ দেখা যাক। তো গাইজ দেখতে পাচ্ছ এখানে সেটটি কিন্তু আমাদের চালু হয়ে গেছে, চার্জ ডাউন আছে, একটু চার্জটা তুলে নিই। চার্জ ডাউন থাকলে কিন্তু কখনোই কমপ্লিট অন হবে না সেট। তো দেখো আমরা চার্জটি এখন তুলে নিলাম, এখন আমরা চেক করে দেখব যে সেটটি কী রেজাল্ট হলো, সেটটি চালু হলো নাকি সেই কন্ডিশনেই আছে। দেখো গাইস এমআই লোগো চলে এসছে। এখন কিন্তু আমাদের ব্যাটারি চার্জ 4.2 করে নিয়েছি আমরা, যে আমাদের বুস্ট করে যেই পাওয়ার সাপ্লাইটা আছে ওটাতে বুস্ট করে কিন্তু আমরা ব্যাটারির চার্জটি তুলে নিয়েছি। এখন চলো আমরা চেক করে দেখি যে সেটটি কমপ্লিট অন হচ্ছে কি না। গাইস দেখো আমাদের সেটটি কিন্তু বুটিং লোগোতে চলে এসছে, বুটিং লোগোতে আসছে মানে বুঝতে হবে যে সেটটি কিন্তু আমাদের রেডি হওয়ার একদম মুখের দিকে। তো চলো চেক করে দেখা যাক সেটটি কতক্ষণে অন হয়। তো তোমরা নিজেরাই দেখতে পেলে গাইস যে সঠিক নলেজ ছাড়া কাজ করলে কি হয়। এখন কিন্তু আমি সেটটা দেখো, সেটটা ফরম্যাটও করা হয়েছিল, হয়তো অন্য কোনো প্রবলেমের জন্য গিয়েছিল কোনো দোকানে। এই সেটগুলো হয় সফটওয়্যার আপডেট দিলে ফরম্যাট করে তখন ডেড হয়, তো কাস্টমার হয়তো ওরকমই কোনো অবস্থায় ডেড হয়েছিল। তো এটা সঠিকভাবে কিন্তু কাজ করলে অবশ্যই সেও কিন্তু রেডি করতে পারতো। তো দেখো গাইস এখন আমরা সেটআপটা করে নেব। সেটআপটা করে দেখতে হবে যে সেটটি আমাদের কমপ্লিট, সব চেক করতে হবে, ক্যামেরা, স্পিকার, মাইক্রোফোন সব রেডি কন্ডিশন আছে কি না। সেটটাতে গাইস এফআরপি লক লাগা আছে, এখন এটা সফটওয়্যার করে এফআরপিটা ভাঙতে হবে। চলো এখন এফআরপি ভাঙা কখনোই সম্ভব না। তো আমাদের সেটটি একদম কমপ্লিট রেডি। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, এখনের জন্য টাটা, বাই বাই, সি ইউ।